এই অবস্থায় এসেও নির্বাচনটা হয়ে যাওয়ার পর, গণভোটটা হয়ে যাওয়ার পর জনগণের রায় সংস্কারের পক্ষে, জুলাই জাতীয় সনদের পক্ষে আসবার পরেও যে এই ধরনের কোনো সংলাপের আয়োজন করতে হবে, সেটা অন্তত আমাদের প্রত্যাশায় ছিল না। কিন্তু তারপরেও আসলে পরিস্থিতি তো আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আসে। এ কারণেই এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে। আবারও হয়তো বা আমাদেরকে, আমরা যেটা বলছি, যেভাবে শুরুতে ফাহিম ভাই উপস্থাপন করলেন, যে আমাদেরকে এখন যারা এখন ওই জায়গাতে বসে আছে, যাদের হাতে আসলে দায়িত্বটা, এই পবিত্র দায়িত্বটা আসলে যাদের হাতে এসছে, তাদেরকে আমাদের এখন চাপে রাখতে হবে, অন্তত তারা যেন এই বিষয়গুলো ভুলে না যান এবং তারা যেন এগুলো বাস্তবায়ন করেন। 2-3 দিন ধরে গণমাধ্যমে দেখছি যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন কোন 3 জন, এমন হেডলাইন। আপনারা তো এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারাই হয়তো নিউজ করেছেন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় কোন 3 জন সরকারি দলের পক্ষ থেকে? আমরা তো আসলে কনফিউজড হয়ে যাই, আসলে অস্পষ্টতার জায়গা ওখানেই তৈরি হয় যে তাহলে কি এই ডেপুটি স্পিকাররা ওই কয়েকদিনের জন্য আসলে শুধুমাত্র আসবেন, তারপরে আবার ওই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারপর আবার বিরোধী দল থেকে তখন আবার ডেপুটি স্পিকার নেওয়া হবে কিনা? যে আপনার জনগণের কাছ থেকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, যার মাধ্যমে আপনি যদি পরিবর্তনগুলো করেন, সেটা যদি সংবিধানের মৌলিক জায়গাতেও যদি আপনাকে হাত দিতে হয়, তাহলে সেটা পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হবে না। হ্যাঁ, পরবর্তীতে আবারও 2/3 মেজরিটির ভিত্তিতে আবারও কোন একটা 13th অ্যামেন্ডমেন্ট হবে, সেটা হতেই পারে। সেটা তো একটা চলমান প্রক্রিয়া, সংবিধানের সংস্কার বিভিন্ন সময়ের প্রয়োজন হতে পারে। কিন্তু মৌলিক জায়গাগুলোতে হাত দিতে হলে আপনাকে তো আবার এই ধরনের একটা গণভোটের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন, আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আসতে হবে, ফলে বিষয়টা অনেক কঠিন হবে। এই জায়গাতেই আমরা কথা বলার চেষ্টা করেছি এবং যার ভিত্তিতে একটা কনসেনসাস তৈরি হয়েছিল। কিন্তু তারপরে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পর, এখন যখন আমরা সেই জায়গার প্রতিফলন দেখছি না, তখন আসলে আমাদের ভেতরে এই ভয়গুলো আসলে তৈরি হয়।